প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি শাকিলা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 2, ভোক্তা ও উৎপাদকের আচরণ, এই অধ্যায়টি নিয়ে। আমাদের সিলেবাস অলরেডি শেষ, তাই আমরা প্রথম ও দ্বিতীয় পত্র উভয় পত্রেরই শেষ বিধায় আমরা আবার প্রথম পত্রের প্রথম থেকে শুরু করছি। অন্য একজন ম্যাডাম যেহেতু অধ্যায় 1 নিয়ে আলোচনা করছে, আমি আজকে অধ্যায় 2 নিয়ে আলোচনা শুরু করছি। এই অধ্যায়ের শুরুতে আমাদের জানতে হবে উপযোগ সম্পর্কে। আমরা যখন কোনো দ্রব্য ভোগ করি, ওই দ্রব্য আসলে কেন ভোগ করি? সেই দ্রব্য ভোগ করে আমাদের কিছু প্রয়োজন বা অভাব মেটে বিধায় আমরা সেই দ্রব্য ভোগ করি। এখন কোন দ্রব্য ভোগের যে কারণ, সেটা হচ্ছে কি, সেই দ্রব্য আমাদের যে অভাব মোচনের যে ক্ষমতা আছে, সেটাই হচ্ছে ওই দ্রব্য ভোগের কারণ। উপযোগের সংজ্ঞা ঠিক তাই। কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। অর্থাৎ একটা দ্রব্যের উপযোগ থাকার কারণেই আমরা সেই দ্রব্যটাকে ভোগ করি। উপযোগ মূলত একটি মানসিক বিষয় বা মানসিক ধারণা। কারণ মানসিকতার উপর ভিত্তি করে একটি দ্রব্য একজনের কাছে উপযোগী হতে পারে, আবার অন্যজনের কাছে সেটি অনুপযোগী হতে পারে। তাই উপযোগ হচ্ছে একটি মানসিক ধারণা। যেমন বিশেষ কোনো রঙের পোশাক একজনের ভালো লাগতে পারে, কিন্তু অন্য একজনের কাছে সেটি ভালো লাগবে এটা নিশ্চিত নয়। আবার অনেক দ্রব্য আছে যেটা একজনের কাছে ভালো মনে হয়, অন্যজনের কাছে খারাপ মনে হয়। যেমন ধূমপানের ক্ষেত্রে যে ধূমপান করে তার কাছে সিগারেট উপযোগী মনে হলেও যে ধূমপান করে না তার কাছে সেটি অনুপযোগী। কাজে উপযোগ সম্পূর্ণরূপে একটি মানসিক ধারণা। উপযোগের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা বলতে পারি উপযোগ একটি মানসিক ধারণা। উপযোগকে সংখ্যায় পরিমাপ করা যায়। অর্থে প্রান্তিক উপযোগ স্থির। উপযোগ ব্যক্তি স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন রকম হতে পারে। এখন উপযোগ পরিমাপে দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সংখ্যাবাচক পদ্ধতি, আর একটা হচ্ছে পর্যায়বাচক পদ্ধতি। উপযোগকে যখন আমরা সংখ্যা দিয়ে, অর্থাৎ 1, 2, 3, 4 এভাবে হিসাব করবো, তখন সেটাকে বলা হবে সংখ্যাবাচক উপযোগ। এবং উপযোগকে যখন আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে র্যাঙ্ক করে প্রকাশ করব, তখন সেটাকে বলা হবে পর্যায়বাচক উপযোগ। এক্ষেত্রে আমরা বলবো যে কোনো একটি দ্রব্য আমাদের পছন্দের তালিকা থাকবে, একটি দ্রব্য আমাদের প্রথম পছন্দ, তার চেয়ে পরে অন্য একটি দ্রব্য আমাদের দ্বিতীয় পছন্দ, এরকম ভাবে আমরা যদি র্যাঙ্ক করি সেটা হবে পর্যায়বাচক উপযোগ। এবার আমরা উপযোগের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি। উপযোগ মূলত 3 প্রকার: মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ। মোট উপযোগ কাকে বলে একটু আমরা দেখে নিই। কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। যেমন একজন ব্যক্তি যদি অনেকগুলো আপেল ভোগ করে, সেক্ষেত্রে প্রত্যেকটি আপেল ভোগ করে সে যে উপযোগ পাচ্ছে, সেগুলোর সমষ্টি বা যোগফল বের করে আমরা পাবো সেই দ্রব্যের বা আপেলের মোট উপযোগ। যেমন আমরা ধরলাম একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে প্রাপ্ত উপযোগ U1, U2, U3 এরকম আরো অনেক হতে পারে। এই যে বিভিন্ন এককের উপযোগ, এই উপযোগগুলোকে যোগ করে আমরা বা সমষ্টি করে আমরা পাই ওই দ্রব্যের মোট উপযোগ। এবার আসি গড় উপযোগে। কোন দ্রব্যের একক প্রতি প্রাপ্ত উপযোগকে বলা হয় ওই দ্রব্যের গড় উপযোগ। অর্থাৎ মোট উপযোগের পরিমাণকে আমরা কি পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করলাম সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব ওই দ্রব্যের গড় উপযোগ। AU, এভারেজ ইউটিলিটি বা গড় উপযোগ, এটা পরিমাপের সংখ্যা কি? মোট উপযোগকে আমরা ভাগ করব ভোগের পরিমাণ দিয়ে। অর্থাৎ একটা দ্রব্যের 3টি একক ভোগ করে যদি মোট 30 একক উপযোগ পাওয়া যায়, যদি আমরা ধরলাম যে 3টি একক ভোগ করে, অর্থাৎ U1, U2, U3 ভোগ করে আমরা ধরলাম যে 5, 15, 10 মোট কত 30 একক উপযোগ পেলাম। তাহলে গড় উপযোগ কত হবে? গড় উপযোগ হবে 30 ভাগ 3, কারণ তিনটি দ্রব্য আমরা ভোগ করেছি। গড় উপযোগ হবে 10 একক। এবার আমরা আসি প্রান্তিক উপযোগে। কোন নির্দিষ্ট দ্রব্যের অতিরিক্ত 1 একক দ্রব্যের ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। এখানে একটি বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো পরিবর্তনকে এখানে আমরা ডেল দিয়ে প্রকাশ করব। পরিবর্তনকে আমরা প্রকাশ করব ডেল দিয়ে। এখন একটি নির্দিষ্ট দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় সেই হারকে বলা হয়
প্রান্তিক উপযোগ। যেমন আমরা ধরলাম যে দুটি আপেল ভোগ করে আমরা পাচ্ছি 18 একক উপযোগ ধরে নিচ্ছি আমরা। এরপরে 4টি আপেল ভোগ করে আমরা পাচ্ছি 25 একক উপযোগ। বা আমরা একটা জোড় সংখ্যা ধরি, আমরা ধরলাম যে 26 একক উপযোগ। তাহলে এখন আমাদের মোট উপযোগের পার্থক্য এখানে কত? 26 থেকে যদি আমরা 18 বিয়োগ করি, মোট উপযোগের পার্থক্য হবে 26 থেকে 18 বিয়োগ করলে যা থাকে কত? 8। আর ভোগের পরিমাণের পার্থক্য কত হবে? ডেল্টা কত হবে? পরবর্তীতে আমরা ভোগ করেছি 4, আগে ভোগ করেছি 2, অর্থাৎ 2। তাহলে প্রান্তিক উপযোগ আমরা কিভাবে বের করব? এই 8 কে আমরা 2 দিয়ে ভাগ করব, 4। প্রান্তিক উপযোগের পরিমাণ হবে 4। এবার আসি এই তো আমরা দেখলাম 3 প্রকার উপযোগের সংজ্ঞা। এবার আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটি সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধিটাকে আমরা এখন আলোচনা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, নাম দেখে মনে হচ্ছে যে ক্রমে হ্রাস পায় প্রান্তিক উপযোগ। এই বিধির মূল বক্তব্য হলো যে কোনো ভোক্তা যদি একটা নির্দিষ্ট বা বিশেষ দ্রব্য ভোগ করতে থাকে, অর্থাৎ ভোগের পরিমাণ বাড়তে থাকে, তাহলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকবে। অর্থাৎ ভোক্তার অতিরিক্ত ভোগের ফলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ ক্রমে হ্রাস পেতে থাকবে। এখন যে কোনো বিধি আলোচনার ক্ষেত্রে আমরা কিছু অনুমিতি বা অনুমিত শর্ত ধরে নিই। যেমন এই বিধির ক্ষেত্রে অনুমিত শর্ত হচ্ছে 5টি। সেগুলো কি কি? একটা হচ্ছে বিবেচ্য সময়ে দাম স্থির থাকবে, অর্থাৎ যে সময় আমরা বিধিটা প্রয়োগ করবো সে সময় কি হবে? দ্রব্যের দামের কোনো পরিবর্তন হবে না। আয়, রুচি, অভ্যাস স্থির থাকবে। একজন ভোক্তার যে এটা বিশেষ ভোগ করবে তার কি হবে? ওই নির্দিষ্ট সময় তার আয়, রুচি এবং অভ্যাস স্থির থাকবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না। দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়, অর্থাৎ দ্রব্যের যতগুলো একক আমরা ভোগ করবো প্রত্যেকটা একক হবে সমজাতীয়। উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। এই বিধির ক্ষেত্রে আমরা উপযোগকে সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য ধরে নিব। ভোক্তা যুক্তিশীল। এই বিধি যখন আমরা আলোচনা করবো তখন আমরা ধরে নেব যে ভোক্তা যুক্তিশীল, ভোক্তা যৌক্তিকভাবে বিচার করতে পারে কোন দ্রব্য উপযোগী, কোন দ্রব্য অনুপযোগী, কোনটি লাভজনক, কোনটি ক্ষতিকর, অর্থাৎ ভোক্তা যুক্তিশীল। এখন এই বিধিটাকে আমরা প্রথমে একটা ছকের মাধ্যমে ব্যাখ্যা করব এবং ছকটাকে পরে আমরা চিত্রে রূপ দেব। আমরা কি বললাম? মূল বক্তব্যটা কি ছিল? ভোক্তা একটা বিশেষ দ্রব্যের ভোগের পরিমাণ যত বাড়াতে থাকে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ তত হ্রাস পেতে থাকে। আমরা ধরুন একটা নির্দিষ্ট দ্রব্য, যে দ্রব্যের ভোগের পরিমাণ 1 থেকে 7 এককে বাড়ালাম, 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে আস্তে আস্তে এক করে ভোগের পরিমাণ বাড়ালাম। এর ফলে আমরা ধরে নিচ্ছি যেহেতু ভোগের পরিমাণ বাড়াচ্ছে মোট উপযোগ বাড়বে। মোট উপযোগের আমরা ধরে নিয়েছি 10, 18। 1 একক যখন ভোগ করে তখন মোট উপযোগ 10, 2 একক যখন ভোগ করে 18, 3 সপ্তম একক যখন ভোগ করে তখন মোট উপযোগ 28। এখন প্রান্তিক উপযোগটা আমরা কিভাবে বের করবো? এই ছক থেকে আমরা একটু শিখে নিই। সেটা হচ্ছে যে প্রথম দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ হবে সমান, একই। 10 একক মোট উপযোগ, প্রান্তিক উপযোগ 10। দ্বিতীয় একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ 18, সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ কি হবে? পরবর্তী একক থেকে পূর্ববর্তী এককে মোট উপযোগের এককে বিয়োগ করতে হবে। 18 থেকে 10 আমরা বিয়োগ করলে পাবো কত? 8। তেমনি তৃতীয় দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ 24, সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ কি হবে? এই 24 থেকে, অর্থাৎ তৃতীয় একক দ্রব্যের মোট উপযোগ থেকে দ্বিতীয় একক দ্রব্যের উপযোগ বিয়োগ করতে হবে 6। এভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করে নেব। পঞ্চম আর ষষ্ঠ এই দুটো দ্রব্যের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? পঞ্চম একক দ্রব্য যখন ভোগ করে তখন মোট উপযোগ পায় 30 একক, ষষ্ঠ একক দ্রব্য যখন ভোগ করে তখন মোট উপযোগ পায় 30 একক। এখন এই 30 থেকে 30 বিয়োগ করলে আমরা কি পাই? শূন্য পরিমাণ প্রান্তিক উপযোগ পাই, অর্থাৎ প্রান্তিক উপযোগ পজিটিভ হতে পারে, শূন্য হতে পারে। ষষ্ঠ একক দ্রব্য ভোগের পরে ভোক্তার কি হয়? ভোক্তার মোট উপযোগ কমতে থাকে, হয়ে যায় সপ্তম একক যখন ভোগ করে তখন হয় 28। অর্থাৎ এই ক্ষেত্রে 28 থেকে 30 বিয়োগ করলে আমরা পাই -2, অর্থাৎ প্রান্তিক উপযোগ এই ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়। এখন এই বিষয়টা আসলে কেন হয়? একটা দ্রব্যের মোট প্রান্তিক উপযোগ কেন শূন্য হয়ে যায়, কেন নেগেটিভ হয়ে যায়, এই বিষয়টি একটু আমরা একটু ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে যে একটা দ্রব্যের ভোগের পরিমাণ আমরা যত বাড়াতে থাকি, একটা পর্যায়ে ওই দ্রব্যের চাহিদা আমাদের যখন বেশি থাকে তখন কি হয়? মোট উপযোগ বাড়তে থাকে। একটা পর্যায়ে কি হয়? দ্রব্যের আমাদের অভাব মোচন অনেকটা হয়ে যায়, আমাদের কাছে প্রয়োজনীয়তা কমে যায়,
তখন কি হয়, মোট উপযোগ আর বাড়ে না, বিধায় প্রান্তিক উপযোগ কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এর পরবর্তীতে ওই দ্রব্য যদি আমাদেরকে জোর করে, অর্থাৎ প্রয়োজন মিটে যাওয়ার পরে যদি জোর করে ভোগ করতে বাধ্য করা হয়, সেক্ষেত্রে আমাদের কাছে সেটা উপযোগী মনে হয় না, মোট উপযোগ আমাদের কমে যায়। যখন মোট উপযোগ কমে যায় তখন কি হয়ে যায়, প্রান্তিক উপযোগ নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, আমাদেরকে একটা নির্দিষ্ট ধরনের, আমাদের যদি আমরা একটা আপেল ধরে নিই, আপেল প্রথমে আমরা যখন ভোগ করবো আমাদের হয়তো ক্ষুধা থাকবে বা আপেলের চাহিদা থাকবে, বিধায় তার মোট উপযোগ বাড়বে, প্রান্তিক উপযোগও থাকবে, পজিটিভ থাকবে। এর একটা পর্যায়ে গিয়ে আমাদের আর খুব একটা, আমাদের কি মনে হবে না, আপেলের খুব বেশি একটা উপযোগিতা থাকবে না, বিধায় তখন কি হয়ে যাবে, প্রান্তিক উপযোগ হয়ে যাবে শূন্য। এরপর আমাদেরকে জোর করে যদি আপেল ভোগ করতে বাধ্য করা হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, আমাদের জন্য অনুপযোগের কারণ হবে, অর্থাৎ আমাদের মোট উপযোগ আগের চেয়ে কমে যাবে এবং প্রান্তিক উপযোগ হয়ে যাবে নেগেটিভ। এখন এই ছকটাকে আমরা চিত্রে রূপ দিতে পারি, সেটা হচ্ছে আমরা এক্স অক্ষে দেখাবো দ্রব্য ভোগের পরিমাণ, আমরা 1 থেকে 7 একক পর্যন্ত দ্রব্য ভোগ করলাম, সেটা আমরা দেখাবো 1 থেকে 7 একক, এবং ওয়াই অক্ষে দেখাবো প্রান্তিক উপযোগ, MU মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগের পরিমাণ। ছকে আমরা দেখতে পাচ্ছি যখন 1 একক দ্রব্য ভোগ করি তখন আমাদের প্রান্তিক উপযোগ হয় 10 একক, 1 একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হয় 10 একক, যা এর বিন্দু দ্বারা দেখালাম। ঠিক তেমনি ভাবে যখন 2 একক ভোগ করি প্রান্তিক উপযোগ হয় 8 একক, যা আমরা বি বিন্দুতে দেখালাম। এই প্রতিটা বিন্দুকে আমরা চিত্রে বসাবো, A B C D E F এবং G। যখন আমরা ষষ্ঠ একক ভোগ করছি তখন কি হয়, প্রান্তিক উপযোগ হয় 0, ষষ্ঠ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হয় 0, যা আমরা চিত্র F বিন্দুতে দেখালাম। যখন আমরা সপ্তম একক ভোগ করি তখন কি হয়ে যায়, প্রান্তিক উপযোগ হয়ে যায় -2, যা কি হয় নিচের অক্ষে চলে আসে, অর্থাৎ F এই জি বিন্দুতে প্রান্তিক উপযোগ হয়ে যায় নেগেটিভ। এখন A B C D E F G এই বিন্দুগুলো সব যোগ করে আমরা বাম থেকে ডানে নিম্নগামী একটি কি পাই, প্রান্তিক উপযোগ রেখা পাই। এই রেখাটার নাম কি, MU রেখা বা প্রান্তিক উপযোগ রেখা। এই রেখাটা কি দেখাচ্ছে, প্রান্তিক উপযোগ পজিটিভ হবে, একটা পর্যায়ে কি শূন্য হতে পারে এবং একটা পর্যায়ে কি সেটা কি হয়ে যেতে পারে, প্রথমে ধনাত্মক থাকলেও একটা পর্যায়ে সেটা শূন্য হয়ে যেতে পারে এবং পরবর্তীতে সেটা কি হয়ে যেতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে। অর্থাৎ একটি দ্রব্যের ভোগের পরিমাণ যত বাড়াতে থাকবে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। আমরা যেটা চিত্রে এই ছকে দেখতে পেয়েছি কি, একটা দ্রব্যের ভোগের পরিমাণ যত বাড়ানো হচ্ছে প্রান্তিক উপযোগ কিন্তু কমে যাচ্ছে, 10 8 6 4 2 একটা পর্যায়ে হয়ে যাচ্ছে শূন্য, তারপরে হয়ে যাচ্ছে নেগেটিভ। ভোগের পরিমাণ যতই বাড়াতে থাকছি আমরা, প্রান্তিক উপযোগ কমতে একটা সময় শূন্য হয়ে যাচ্ছে, এরপরে হয়ে যাচ্ছে নেগেটিভ। এখন এই ছকটা যখন আমরা বাসায় চর্চা করব তখন একটু কি করতে হবে, আমাদের একটু বুদ্ধি করে চর্চা করতে হবে এবং একটু লিখে প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে কি, আমরা মোট উপযোগের পরিমাণ এমন হারে বাড়াবো যেন কি হয়, প্রান্তিক উপযোগ কমে যায়। যেমন 10 থেকে 18, এক্ষেত্রে প্রান্তিক উপযোগ হয়েছে কত, 8। 18 থেকে 24 মোট উপযোগ কিন্তু বেড়েছে, কিন্তু এই বৃদ্ধির হারটা কিন্তু আগের চেয়ে কম, আগে ছিল 8 হয়ে গেছে 6। তারপর 24 থেকে 28, এক্ষেত্রে বৃদ্ধির হার হয়েছে 4। তো আমরা এই ছকটা যদি বাসায় একটু প্র্যাকটিস না করি, এই বৃদ্ধির হারটা অর্থাৎ ক্রমে যেটা কমে যাবে, পজিটিভ থাকবে কিন্তু কমে যাবে এবং একটা পর্যায়ে গিয়ে সেটা শূন্য হবে, তখন কি হবে, দুটো পয়েন্টের মোট উপযোগ সমান হতে হবে। এর পরবর্তীতে কি হবে, মোট উপযোগ কমিয়ে দিতে হবে। বাসায় যদি আমরা চর্চা না করি তাহলে কি হয়ে যাবে, এটা আমাদের একটু চিত্রে প্রকাশ করার সময় বা ছকটি থেকে প্রান্তিক উপযোগ বের করার সময় আমরা সমস্যায় পড়ে যাবো। তো এই প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধিটি অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে। এই প্রান্তিক উপযোগ বিধির কিছু, ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধির কিছু ব্যতিক্রম রয়েছে, যেটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আশা করি তোমরা এগুলো একটু বাসায় নিজেরা চর্চা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।